দেশে একের পর এক শিশু ধর্ষণ হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। আজ লালমনিরহাটে শিশু ধর্ষণ হত্যার জেরে অভিযুক্তর বাড়িতে হামলা চালাতে গেলে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় ডিসিএসপির গাড়িতেও ভাঙচুর করা হয়েছে। এদিকে রাজধানীর আদাবরে 2 পুলিশকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। তথ্য বলছে গত 3 মাসে প্রতিদিন গড়ে 10টির বেশি খুনের ঘটনা ঘটছে। সব মিলিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ বাহিনীর সংস্কার এবং বেনজির আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আজ আমরা শুরুতে আলোচনা করতে চাই। পাশাপাশি সমসাময়িক বিষয়ে আমরা কথা বলবো। আজ আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। আপনাদের দুজনকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। শুরুতেই কাইয়ুম ভাই আপনার কাছে যেতে চাই, আপনার কাছে যেতে জানতে চাইবো। আমি শুরুতেই বলছিলাম যে আসলে এত ঘটনা এবং অপরাধ খুবই উদ্বেগজনক হারে বাড়ছে এবং শিশু ধর্ষণের ঘটনা তো কমছে না। প্রতিদিনই আমরা পত্রপত্রিকায় দেখছি আমাদের হেডলাইন করতে হচ্ছে এবং পাশাপাশি এখন আমরা দেখছি যে পুলিশের উপর হামলার ঘটনা অনেক বেড়েছে। প্রতিদিন 10টার বেশি খুনের ঘটনা ঘটছে। আসলে এই অপরাধ এত বাড়ার কারণ কি? আর পরিস্থিতি অপরাধ আমরা নিয়ন্ত্রণে পদক্ষেপের ঘাটতি না কি, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন আমার সহ আলোচক রিপন ভাই সহ। এইটা দুর্ভাগ্যজনক, এমন মাত্রায়, যেমন ধরেন আমার কাছে মনে হয় একমাত্রিক না, এটার বহুমাত্রিক কারণ আছে। তার মধ্যে ধরেন যারা প্রথমে আসে, যে সরকারে যারা আছে, শাসন যারা করছেন, আজকে আপনি যে আলাপগুলি করলেন এর বাইরে ধরেন এর আগে আমরা দেখলাম রাউজানে যে ঘটনাটা ঘটল, আপনি প্রকাশ্যে দিনের বেলায় একেবারেই ফিল্মি স্টাইলের চাইতেও বেশি, যেইভাবে তারা প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে এবং নামলেন এবং এখানে যে মাত্রায় যেভাবে খুনটা ঘটল, দেখা গেল যে এরা সবাই সরকারি দলের সাথে যুক্ত। যাকে হত্যা করা হলো সেও সরকারি দলের সাথে যুক্ত। কারণ এইরকম ঘটনাগুলি কখন ঘটে? এবং এই এলাকায় দেখবেন যে আপনি সলিমপুরকে গভর্নমেন্ট একটা স্পট হিসাবে ট্রিট করে দেখে, জঙ্গল সলিমপুর। তো জঙ্গল সলিমপুরের চাইতে এই যে বসবাস করে জনপদ রাউজান তো অনেক বেশি ভয়াবহ হয়ে উঠছে তাদের নিজেদের জন্যেই। কিন্তু আপনি এখানে দেখবেন যে কোনো ধরনের নিয়ন্ত্রণ, কোনো ধরনের ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত এখানে দেখা যাচ্ছে না। এইটা যখন ঘটে, সরকারি দলের কোনো না কোনো একটা অংশ, কোনো না কোনো একটা দিক থেকে তারা আসলে প্রশ্রয়টা পায় এবং কোনো না কোনোভাবে সাহস পায়, টিকে থাকে, আছে। এইটা যখন ধরেন এরকম জায়গায় ঘটে, তখন ধরেন অন্যান্য যে সমস্ত ঘটনাগুলি, একটা ভয়াবহ জিনিস হচ্ছে যে ব্যাপক মাত্রায় চাঁদাবাজি বাড়ছে, চুরি ছিনতাই বাড়ছে এবং তার চাইতে বেশি বাড়ছে আসলে ড্রাগ। এমন কোনো গ্রাম নাই যে গ্রামে এখন আপনি আসলে নেশাদ্রব্য পাওয়া যায় না। এমন কোনো এত সব ছোট বাচ্চারা, এত কম বয়সের বাচ্চারা ধরেন পারিবারিক নিয়ন্ত্রণের বাইরে, এবং তারা এমন সব দুর্দর্শ ঘটনা ঘটাইতেছে যেটা আপনি স্বাভাবিক সমাজে চিন্তা করতে পারেন না। যেই বয়সে বাচ্চা কাচ্চারা মা বাবার চোখ রাঙানির বাইরে যাওয়ার কথা না, সেই বয়সে হয়তো মাকে খুন করতেছে, বাপকে আক্রমণ করতেছে, বাড়ি ঘরে ভাঙচুর করতেছে, নিজের বাড়ি ঘরেই। তার এই যে পরিস্থিতিটা তৈরি হইলো, এটা আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা যদি বলেন, তারা তো এখন পর্যন্ত যে আজকে তারা আক্রান্ত হয়েছে, তাদের উপরে তো কারো কোনো শ্রদ্ধাও নাই, তাদের নিজেদের উপরে নিজেদের কোনো ধরনের শ্রদ্ধা নাই, নিজেদের ব্যাপারে নিজেদের কোনো এখনও সংশয় দূর হয় নাই। তো এইসব মিলে আমার কাছে যেটা মনে হয় যে সরকার তো কতগুলো জায়গাকে আসলে প্রায়োরিটি দেওয়ার কথা। আমরা ধরেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে খুব সোচ্চার দেখি আর কি, সব বিষয়ে তিনি কথা বলেন। আইনমন্ত্রীর কথা তিনি কেড়ে নিয়ে আইনমন্ত্রীর কথা বলেন, অন্য সংসদদের বিষয়ে তিনি কথা বলেন, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে তার যে পারফরমেন্স, উনি যদি অন্য কোনো জায়গায় থাকতো তাহলে আমার ধারণা তিনি বলতেন যে এই পদ থেকে আসলে স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনিই হয়তো দাবি তুলতেন যে তাকে সরাই ফেলতে হবে। তো এই জায়গাগুলি আমার কাছে মনে হয়েছে যে এটা কেবলমাত্র একটা যে পুলিশের ব্যর্থতা দিয়ে আপনি দেখবেন, কিংবা সরকারের এই সমস্ত লোকদের বেপরোয়া চরিত্র দিয়ে দেখবেন, কিংবা এডিকশান থেকে দেখবেন, কিংবা আসলে চাঁদা, এটা পুরোটা জুড়ে এরকম একটা অবস্থা হয়েছে যে বিদ্যমান ব্যবস্থায় কারো প্রতি
কোনো শ্রদ্ধা নাই, কোনো ধরনের নর্মসের প্রতি কোনো ধরনের কি বলা যায় যে মান্যতার জায়গাটা আর নাই, এবং অসুস্থতা মানে ধরেন যেগুলি র্যাপ হচ্ছে এগুলি কোনোটা যৌন অপরাধ না, মানে যৌন কাজ বলে মনে করার কোনো কারণ নেই। এমনিতে মনে করা হয় যে এটার মধ্যে যৌনতার একটা ব্যাপার। 5 বছরের শিশু, 5 বছরের শিশু, 5 বছরের শিশু, 7 বছরের শিশু যারা গ্যাং রেপের শিকার হচ্ছে এবং যারা মারা যাচ্ছে, আপনার তার মধ্যে কোনো ধরনের যৌন আকর্ষণ তৈরি হবে কারো, সে পর্যায়টার মধ্যেই বাচ্চাটা আসে নাই। মানে একটা বিকৃতি, বিভৎসতার একটা সীমা থাকে। একটা লোক এরকম ধরনের অসুস্থ হইতে পারে সমাজে, তো গোটা সমাজের মধ্যে আমরা কিছুদিনের মধ্যে যেটা দেখলাম যে কী মাত্রায় এটা ছড়াইছে। তো এই জায়গাগুলিকে আমার কাছে মনে হয়েছে আমরা কাউকে এককভাবে দায়ী করে এটার সমাধান করতে পারবো না, কিন্তু সরকার যেহেতু আসলে একটা রাষ্ট্র পরিচালনার স্টিয়ারিংয়ে থাকে, সরকারকে এটা নিয়ে ভাবতে হবে এবং এটার জন্যে সবার সাথে আসলে তাদের আলাপ করা দরকার যে সিচুয়েশন সে কীভাবে হ্যান্ডেল করবে। না হয় শেষ পর্যন্ত আমি যেভাবে বলতেছি এভাবে ভাববে না মানুষ, এটা শেষ পর্যন্ত এটা সরকারের ব্যর্থতা হিসাবেই, আর ওটা একেবারেই সরকারের ব্যর্থতা হিসেবে আসবে এবং সরকার এই জায়গা থেকে আসলে রেহাই পাবে বলে আমার মনে হচ্ছে না। জি রিপন ভাই, আপনার কাছে একই প্রশ্ন আপনার কাছে আসলে রাখতে চাই। কায়ুম ভাই যেটা বললেন যে সরকারের তৎপরতা কি ঘাটতি, মানে আসলে সমস্যাটা কোথায়? তা আমি আপনার দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা শুরু করি। আমি অত্যন্ত মানে খুবই মর্মাহত, ব্যথিত যে ঘটনাগুলো ঘটছে, পত্রপত্রিকায় যে আলোচনাগুলো আসছে, এগুলো কি আমাদের দেখার কথা? আমাদের এখন যে বয়স, সমাজে পরিবারে আমাদের যে অবস্থান, তাতে করে এই ঘটনাগুলোর সংবাদ কি আমাদেরকে পীড়িত করে না, আমাদেরকে বিব্রত করে না, আমাদেরকে লজ্জিত করে না? নিশ্চয়ই আমাদেরকে লজ্জিত করে। কিন্তু এখান থেকে আমরা ওভারকামটা কীভাবে করবো, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে যে আপনার আমাদের বর্তমান সরকার, হয়তো প্রশ্ন আসবে এটার সাথে সরকারের বয়সের কী সম্পর্ক। সরকারের বয়সের সম্পর্কটা হচ্ছে একটা সমাজকে বোঝার জন্য, মানে সমাজকে অধ্যয়ন করার ব্যাপার আছে। এই যে সমাজটা আপনার হঠাৎ করেই তো এই জায়গাটায় আসেনি, হঠাৎ করেই কিন্তু এই জায়গাটা আসেনি। এই জায়গাটায় বহুদিন ধরেই আপনার আসছে। একটা অজবাবদিহিমূলক সরকারি ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা যখন চলতে থাকে, তখন কিন্তু আপনার শুধু রাষ্ট্রে না, সমাজে, রাজনীতিতে না, শুধু সমাজে না, এমনকি পরিবারটার মধ্যেও কিন্তু নিয়ন্ত্রণ শৃঙ্খলা থাকে না। আমাদের এখন মানে যেটা হচ্ছে, যেই ঘটনাগুলো ঘটছে, যেটা হাসনাত কায়ুম সাহেব যে কথাগুলো উল্লেখ করেছেন, যে ঘটনাগুলোর বিবরণ দিয়েছেন, উদাহরণ টেনেছেন, সেগুলো তো সত্যি খুব একটা ভয়াবহ মানে আপনার মানে চিত্রের ব্যাপার। আমি নির্বাচনের আগে যখন নির্বাচনী ক্যাম্পেইন করছিলাম, আমি আমার নির্বাচনী এলাকাটাতে আমি ওয়ান অফ দ্য মেজর যে প্রবলেম ফাইন্ডিংস তো যেতে হয়, তো সেখানে আমি দেখলাম যে ওয়ান অফ দ্য মেজর প্রবলেম হচ্ছে মাদক। এবং আমার মুন্সিগঞ্জ জেলার মধ্যে প্রবাবলি আমার নিজের থানা যেখানে বাড়ির লোহজং, সেখানে মাদকের উৎপাত ভয়াবহ। ঢাকা থেকে পর্যন্ত আপনার লোকজন মাদক কিনতে আমার ওই এলাকায় যাতায়াত করে। ওখানকার আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিলেন না। আমি বেসরকারি মানুষ, নির্বাচনের আগে আমি কয়েক দফা ওখানকার মানে জেলার এসপির সাথে কথা বলেছি, ওসির সাথে কথা বলেছি, তারপরে লোকাল ওসির সাথে কথা বলেছি। এর মধ্যে তো ঘন ঘন ওসিও বদলান, খুব দৃশ্যমান কোনো অবস্থার পরিবর্তন ঘটেনি। গতকালকে আমার থানায় দায়িত্বরত একজন দারোগা বলি, যেটা সাব ইন্সপেক্টর, তার সাথে দেখা হলো। তাকে জিজ্ঞেস করলাম, কারণ ওনার সাথে একদিন আমার এর আগে একদিন কথা হয়েছে, তো আমি বললাম যে এই ভয়াবহ পরিস্থিতি কেন? তো উনি বললেন যে আগের থেকে তো অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু আমি এলাকায় সে ধরনের কোনো রিপোর্ট আমি শুনিনি। এখন যেটা হলো, যেমন আমি আমার বাড়ির সামনে ওটা পৈতৃক জায়গাতে একটা ছোট আপনার ফলের বাগান আমি মানে করার চেষ্টা করছি। এর মধ্যে কিছুদিন আগে আপনার বাগানে ঢুকে ওখানে যে কেয়ারটেকার যে থাকবে তার ঘরে ঢুকে ফ্যান খুলে নিয়েছে, আপনার বৈদ্যুতিক তার খুলে নিয়ে গিয়েছে, তারপরে আপনার কলার ঘাড়া বলে আমাদের এলাকায়, মানে যেটা পাকার পরে এই চারটি কলা গাছে 4 কলার ঘাড়া নিয়ে গেছে। তা আমি জিজ্ঞেস করলাম কি এলাকায় কি চুরি ঠুরি এগুলো বেড়েছে? বলে ঠিক সেইভাবে চুরি বাড়েনি, যেটা হয়েছে সেটা হচ্ছে ওই যে মাদক, যারা মাদকাসক্ত তারাই তাদের মাদকের পয়সা জোগাড় করার জন্য তারা এই কাজগুলো করে, তারা ছিনতাই নেমে গিয়েছে, তারা চুরি চামারিতে নেমে গিয়েছে। এবং এটা পয়সার জন্য যেটা বলেন পরিবারের মধ্যে, সেখানে মাকে মারছে, বাবাকে মারছে, প্রতিবেশীকে মারছে, একে ওকে মানে 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 চাকু ধরছে, ইত্যাদি ইত্যাদি। মানে বিষয়টা কিন্তু একেবারেই গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে গিয়েছে। এটা কিন্তু একটা ভয়াবহ পর্যায়ে গিয়েছে।
এখন এইটাকে আপনার হ্যান্ডেল করার জন্য, এটাকে নির্মূল করার জন্য, এইটাকে হিলিং করে, আমি হিল করার কথা বলছি। আমি যখন ঢাকা শহরে দেখি কিছু উঠতি বয়সের ছেলে মেয়েরা এক ধরনের বেলুনের মতো ফুলায়, তো আগে দেখতাম এই অল্প বয়সী ছেলে মেয়েরা বেলুন ফুলায়। কিছুদিন আগে আমি যে এলাকাতে থাকি ঢাকাতে, সেখান থেকে একটা মোটামুটি 17-18 বছর বয়সী, আরো ছোট মানে 5 বছর 6 বছর 7 বছরের বাচ্চারাও দেখা যায় যে ওই এটা কিন্তু ঢাকা শহরে নির্বিকারে করছে, নির্বিচারে করছে, এটা কেউ দেখছেও না, প্রতিকারও নিচ্ছে না, এদের রিহ্যাবিলিট করার ব্যাপার নাই, প্রতিকারের ব্যাপার নাই, ধরার ব্যাপার নাই, কিছুই নাই। আমার কাছে যেটা মনে হচ্ছে কি, যে আগামী 5-10 বছর পরে আমরা বোধহয় কয়েক কোটি আপনার মানে এই নেশাগ্রস্ত মানে কিশোর কিশোরী পাবো, যুবক যুবতী পাবো, এবং এরা শারীরিকভাবে বিকলাঙ্গ হয়ে যাবে, এদের মস্তিষ্ক কাজ করবে না, এবং সমাজের জন্য, রাষ্ট্রের জন্য এরা বার্ডেন হয়ে যাবে। সত্যি কথা বলতে বার্ডেন হয়ে যাবে, কারণ তারা তো কোনো প্রোডাক্টিভ কাজে থাকার মতো তাদের শারীরিক এবং মানসিক অবস্থা থাকবে না তাদের, এবং এই শ্রেণীটা আপনার চুরি ডাকাতিতে নেমে পড়বে, অসামাজিক কাজকর্ম করতে নেমে যাবে এই লোকগুলো। এখন যে ধর্ষণের ঘটনাগুলো আপনি দেখছেন, কাইয়ুম ভাই খুব চমৎকারভাবেই বলেছেন, আমি নিজেও ওনার সাথে একমত। সেটা হচ্ছে যে এটা কোনো মানসিক বৈকল্য, এটা কোনো সুস্থ মানুষ, একটা কিশোরী মেয়ে 5 বছর 7 বছর 8 বছর 9 বছর বয়সী, মানে সোজা কথা মানে একটা অ্যাডোলসেন্ট এজ যেটাকে আমরা বলি, এই বয়সটিতে তার তো এরকম ভিকটিম, শিশু, হ্যাঁ শিশু, এদের তো ভিকটিম হওয়ার কথা না, কিন্তু আলটিমেটলি তারা ভিকটিম হচ্ছেন, তো মানে এই ধরনের ঘটনার শিকার তো তারা হচ্ছেন, এটা তো অস্বীকার করা যাবে না। কিন্তু এটার প্রতিরোধ করার ব্যবস্থাটা কি? এটা তো আপনি সিআরপিসি দিয়ে মানে তথাকথিত প্রচলিত আইন দিয়ে আপনি করতে পারবেন না। আপনি কি করতে পারবেন? কথা আপনার আইনের মধ্যে কতটুকু ব্যবস্থা আছে? গতকালকে আমি যখন দারোগাকে বললাম, দারোগা বললো কি আইনের মধ্যে কি 50 গ্রাম না কি গ্রাম ট্রাম বল আছে, এর বেশি নাকি কত গ্রাম বললো, এত গ্রামের বেশি বললে নাকি সেটা এই অপরাধের মধ্যে পড়বে না, বা কি পড়বে, মানে তার মানে আইনেরও ত্রুটি আছে, ফাঁক আছে, যার জন্য এদের বিরুদ্ধে অনেক সময় আইন করা মানে ইয়ে করা যায় না। দারোগা সাহেব বললেন যে টিএনও সাহেব নাকি বলছেন যে আরও কমায় লেখেন, তার আমি বললাম কমায় লেখেন মানে কমায় না লিখলেও আইনের ধারার মধ্যে পড়ে না। এটা কি একটা বাজে অবস্থা। তার এখন আইনের মধ্যে যেভাবে পড়ে এটা তো ধরতে হবে। একটা সময় মানে আপনার সীমান্ততে চালান হতো, কিছু লোকজন আমরা ইয়াবা বদি, অমুক বদি, নানান বদির নাম শুনতাম। এটা তো সত্য কথার যে এক শ্রেণীর লোক রাজনীতিতে এই যে ইয়াবা বদি ঠদি টাইপের মতো লোকরা, তারা লার্জ স্কেলে এগুলো সীমান্ত দিয়ে পাচার করে নিয়ে আসতো, তারপর তাদের নেটওয়ার্কের মাধ্যমে এটাকে বিস্তৃতি ঘটিয়ে একটা ব্যবসা বাণিজ্য করে শত শত কোটি টাকার মালিক হয়েছে। হয়তো ব্যক্তি বিশেষ কেউ কেউ শত শত কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু আলটিমেটলি এইটার যে ভয়াবহর যে বিস্তৃততা, সেটা তো থেমে নেই। এটা তো মানে একেবারে পুরো গ্রাম পর্যায়ে এটা মানে ছড়িয়ে গেছে। হয়তো ধন সম্পত্তির মালিক এগুলো বিক্রি বেচা করে হয়তো 2, 4, 500 বা 1000 লোক হয়তো ধনী হয়েছে, কিন্তু ধ্বংস করে দিয়েছে তো কোটি মানুষকে। তো এই জায়গা থেকে বের হওয়ার জন্য আজকে যে ঘটনাটা বললেন যে ডিসিএসপির গাড়িতে পর্যন্ত হামলা, আপনি মানে অধ্যত্বটা, দুঃসাহসটা আপনি মানে খেয়াল করেছেন? প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যদি রেসপেক্ট, সোসাইটিতে যদি রেসপেক্ট না থাকে এবং এই ধরনের হামলার ঘটনা যদি ঘটে, ঢাকার একটি ঘটনা বোধহয় বললেন যে সেখানে পুলিশের প্রতি হামলা হয়েছে, এই জায়গা থেকে তো আমাদের মানে সোজা কথা পরিত্রাণ পেতে হবে। পরিত্রাণ পাওয়ার ওয়ান অফ দ্য হচ্ছে মানে ঘটনাগুলোর কিছু কারণও আছে। এখানে একটা বিষয় একটু রিপন ভাই আপনার কাছে জানতে চাইবো যে মানে খুনের ঘটনা যেগুলো ঘটছে, আমরা দেখছি যে মানে একটা বড় অংশ বিএনপি নেতাকর্মী যারা মারা যাচ্ছে, তো আসলে এই পরিস্থিতিকে উত্তরণে বিএনপির মানে দলের পক্ষ থেকে আসলে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? নিশ্চয়ই মানে নিতে হবে, নেওয়া উচিত নিশ্চয়ই, সেটা তো মানে আছেই। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, কথাটা আমি গতকালকে একবার বলেছি, আপনার সেই শ্রোতাদের বা দর্শকদের কেউ যদি আবার আপনার অনুষ্ঠান দেখে হয়তো মনে করবে একই কথা আমি হয়তো রিপিট করছি, আপনার অনুষ্ঠানে হয়তো 2বার বলছি আমি, বেনজিরের কারণে, বেনজির গ্রেপ্তার হয়েছে, ওই প্রসঙ্গটা আপনি আসবেন। বাংলাদেশ পুলিশ প্রশাসনে এই যে পুলিশের উপর হামলা হতে পারে, কেন ইমাজিন যে পুলিশ পোশাকধারী একজন মানুষ আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত, তার গায়ে হাত তুলবে, মানে সবচেয়ে আইন প্রয়োগে বাধা দানই তো একটা বড় ধরনের অভিযোগ নাকি?
আমাদের বিরুদ্ধে যে রাজনীতিতে যে আমাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা হতো, সে মামলার মধ্যে ওয়ান অফ দ্য একটা অভিযোগ আমাদের বিরুদ্ধে করতো পুলিশ, মানে মামলা লিখতো, সেটা হলো কর্তব্য কাজে বাধা দেওয়া। তো কর্তব্য কাজে বাধা দেওয়াটাই ছিল বিরাট বড় অভিযোগ, বিশাল বড় অভিযোগ নাকি? অবশ্যই। এখন আপনি পুলিশকে আপনি ধাওয়া করছেন, আমি সেদিন একটা ভিডিও দেখলাম ঢাকাতেই, পুলিশকে আপনি আক্রমণ করছেন, এটা তো মানে এটা তো চিন্তা করার বিষয় না, এটা সহ্য করা যায় না। কিন্তু এই জায়গাটা আসলো কেন? এই জায়গাটা আসলো গত 15 বছরে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে ব্যক্তি বিশেষ তাদের নিজেদের ব্যক্তি আকাঙ্ক্ষা, তাদের নিজেদের পদায়ন, নিজেদেরকে শক্তিমান করতে যেয়ে তারা নিজেরা জানোয়ারে পরিণত হয়েছিল। জানোয়ার না হলে মানুষ মারে নাকি? জি। জানোয়ার, আমি একটু আসি, জানোয়ার না হলে মানুষ গুম করে নাকি? গুম করার প্রক্রিয়ার মধ্যে যায় নাকি? তো এই নিজেরা জানোয়ার, নিজের জানোয়ার হচ্ছে মহা জানোয়ার, আর তার এই সাঙ্গপাঙ্গ কিছু লোককে তারা জানোয়ার বানিয়েছিল। এই জানোয়ারদের বিরুদ্ধে আমি কয়েক সেকেন্ডে শেষ করবো, এদের বিরুদ্ধে মানুষের একটা প্রচণ্ড ক্ষোভ ছিল। সে ক্ষোভের কারণে 5ই অগাস্ট এবং তার পরবর্তীতে আমরা কিছু ঘটনা আমরা দেখেছি, বাট সেটা তো ওভার। এখন তো আমার এই প্রতিষ্ঠান, পুলিশকে তো আমার বাঁচাতে হবে। এই প্রতিষ্ঠানের যে মর্যাদা, সেই মর্যাদা আমার ফিরিয়ে আনতে হবে, ওই পোশাকের মর্যাদা তো আমাকে ফিরিয়ে আনতে হবে। আদারওয়াইজ যদি আমি পুলিশের মর্যাদা, পুলিশি প্রতিষ্ঠানের যে মানে মর্যাদা, শক্তি, সামর্থ্য, এটাকে যদি আমি রেস্টোর করতে না পারি, রাষ্ট্র যদি করতে না পারে, অথবা তারা নিজেরা যদি শক্তিমান হতে না পারে, মানুষের আস্থা যদি তারা ফিরিয়ে আনতে না পারে, তাহলে তারা তাদের কমান্ড এস্টাবলিশ করতে পারবে না, তাহলে এই হামলার ঘটনা ঘটবে। অতএব এটা একটা সিরিয়াস ফেনোমেনা এবং এটা সিরিয়াসলি ডিল করতে হবে অ্যাট দ্য সেম টাইম।